আমরা গতদিনের ক্লাসে কিরচফস ল এবং ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। তো আমরা আগের দিন কার্চফের সূত্র বা কিরচফস ল এবং তার প্রবলেম সলভিং টেকনিক হিসাবে দুটো টেকনিক শিখেছিলাম, নোড ভোল্টেজ থিওরি আর একটা হচ্ছে লুপ কারেন্ট থিওরি। তারপর আমরা হুইস্টন ব্রিজ পড়েছি, কন্ডিশন অফ ব্যালেন্স হুইস্টন ব্রিজটা ডিরাইভ করেছিলাম P/Q = R/S, এবং আমরা আননোন রেজিস্ট্যান্স মেজার করার একটা ইনস্ট্রুমেন্ট পড়েছিলাম, তার নাম ছিল মিটার ব্রিজ। মিটার ব্রিজের ওয়ার্কিং প্রিন্সিপাল এবং তার ফর্মুলা, কিভাবে মিটার ব্রিজের দ্বারা আননোন রেজিস্ট্যান্সে প্রপোর্শনাল এরার সবচেয়ে কম হবে কি কন্ডিশনে, সেইগুলো আমরা ফাইন্ড আউট করেছিলাম। তো আমাদের একটাই টপিক বাকি আছে এই চ্যাপ্টারে, তারপরে আমি এর নিউমেরিক্যালগুলো আজকে দেখব। তো আমাদের যে টপিকটা বাকি আছে সেটা হচ্ছে পোটেনশিওমিটার। তো আমরা পোটেনশিওমিটারটা আগে করে নেব, তারপর আমরা পরবর্তী কাজে যাব। দেখো, পোটেনশিওমিটার এই যন্ত্রটার সাহায্যে আমরা যে কোনো ব্যাটারির তড়িৎচালক বল নির্ণয় করতে পারি। পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎচালক বল নির্ণয় করা হয়। তাহলে তোমাকে পরীক্ষায় এরকম একটা কোশ্চেনও করতে পারে যে কোন যন্ত্রের সাহায্যে ব্যাটারির তড়িৎচালক বল পরিমাপ করা হয়, তাহলে উত্তর হচ্ছে পোটেনশিওমিটার। আর যদি প্রশ্ন করে কোন যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য পরিমাপ করা হয়, তা উত্তর হচ্ছে ভোল্টমিটার। আমরা ভোল্টমিটার বা অ্যামিটার সম্বন্ধে ওহমস লয়ের চ্যাপ্টারে পড়ে এসেছি। ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে আমরা বিভব পার্থক্য পরিমাপ করি, আর পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করি একটি ব্যাটারির তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। তো আগে যন্ত্রটাকে একটু দেখে নাও, তারপর আমি বেসিক প্রিন্সিপাল বা অন্যান্য সমস্ত ক্যালকুলেশনে আসছি। তো দেখো, পোটেনশিওমিটার যন্ত্রটা এরকম দেখতে, এটা হচ্ছে ওর চিত্র, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে পোটেনশিওমিটার যন্ত্রটা। একটু ভালো করে যদি দেখো, একদম একটা প্রান্ত থেকে দেখাচ্ছি আমি, আস্তে আস্তে যদি আমি একটু এগোই যন্ত্রটার লেন্থ 1 মিটার, 1 মিটার লম্বা যন্ত্র। এইখানে এসে যন্ত্রটা শেষ হলো, তাহলে এটা শেষ আর এটা হচ্ছে শুরু। তো যন্ত্রটার মধ্যে কি কি আছে যদি একটু দেখা যায়, একদম নিচে দেখো যেখানে আমার আঙুলটা রয়েছে, এটা একটা মেটাল পাইপ। ঠিক যেরকম একটা মেটাল পাইপ মিটার ব্রিজেও ছিল। মিটার ব্রিজে মেটাল পাইপের উপরে আমরা একটা জকিকে স্লাইড করাতাম, এখানেও ঠিক একই কাজ। এখানেও এই যে নিচে একটা অ্যালুমিনিয়ামের মেটাল পাইপ দেখছো, এই মেটাল পাইপের উপরে কি হবে, একটা জকি বসানো থাকে, যে জকিটাকে আমরা স্লাইডিং করতে পারবো, সেই কারণে মেটাল পাইপটা ব্যবহার করা। আমাদের মিটার ব্রিজে একটা স্কেল থাকতো, দেখো পোটেনশিওমিটারও একটা স্কেল আছে, এই উপরে একটা স্কেল দেখতে পাচ্ছ। এই স্কেলটার দৈর্ঘ্য 1 মিটার। এবার দেখো, মিটার ব্রিজে আমরা একটাই তার ব্যবহার করতাম, যে তারটা ছিল সমপ্রস্থচ্ছেদের একটা কন্ডাক্টিং ওয়্যার, যার উপাদান ম্যাঙ্গানিজ আমরা নিয়ে থাকি, এবং তার লেন্থ ছিল 1 মিটার। কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে যে তার ইউজ করা হয়েছে দেখো ভালো করে, 10টা তার। এই হচ্ছে প্রথম 1 নম্বর তার, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর, তারপর 5 নম্বর, তারপর 6 নম্বর, তারপর 7 নম্বর, তারপর 8, তারপর 9, তারপর 10। 10টা তার। এখানে এই যে তারগুলো তুমি দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা তার কিন্তু 1 মিটার। দেখো, এই প্রান্তটা হচ্ছে স্কেলের 0 দাগ, আর এই প্রান্তে এসে তুমি দেখো, এটা হচ্ছে 100 সেমি, মানে 1 মিটার। তাহলে প্রত্যেকটা তার 1 মিটার করে। তাহলে এখানে 10টা তার আছে, তাহলে এই পুরো তারটার লেন্থ হচ্ছে 10 মিটার। অ্যাকচুয়ালি এখানে 10টা তার নেই, তার কিন্তু একটাই আছে। এখানে তারের সংখ্যা একটাই তার, যার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তারটাকে কি করা হয়েছে, পেঁচিয়ে রাখা হয়েছে। দেখো, এইখান থেকে বেঁধেছে তারটাকে, এই পয়েন্টে হচ্ছে একটা তার, তারটার একটা প্রান্ত এই পয়েন্ট। এবার এখান থেকে তারটাকে স্ট্রেট নিয়ে চলে গেছে। দেখো, এই তারটা যাচ্ছে, এই স্ট্রেট তারটা যেতে যেতে এই প্রান্তে এসছে। তারপরে এখান থেকে এটাকে পেঁচিয়ে ঘুরিয়ে নেওয়া হয়েছে। ঘুরিয়ে
পেঁচিয়ে চলে এসছে এই প্রান্তে, আবার এই প্রান্ত থেকে পেঁচিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই প্রান্ত। তাহলে এইভাবে তারটাকে পেঁচানো হয়েছে। এখান থেকে শুরু করেছে 1 মিটার দৈর্ঘ্য যাওয়ার পর তারপর তারটাকে পেঁচানো হলো, পেঁচিয়ে আবার নিয়ে আসা হলো আরেক প্রান্তে, আবার এখান থেকে পেঁচিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই প্রান্তে। তাহলে এইভাবে তারটাকে পেঁচানো হয়েছে। আমি যদি প্যাচগুলোকে খুলে দিই তাহলে কিন্তু দেখবো তারটা একটাই তার, যে তারটার দৈর্ঘ্য 10 মিটার। অর্থাৎ তার পোটেনশিওমিটারে আমরা যে তারটা ব্যবহার করছি তার লেন্থ অনেক বড়। মিটার ব্রিজে তারের লেন্থ ছিল 1 মিটার, এখানে তারটার লেন্থ 10 মিটার। সেটাকে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছি। তাহলে এই হচ্ছে মিটার ব্রিজ যন্ত্রটা, আর কিছুই থাকে না। মিটার ব্রিজ যন্ত্রের এইটুকুই হচ্ছে স্ট্রাকচার, জাস্ট এই হচ্ছে যন্ত্রটার গঠন। এবার আমাদের দেখতে হবে যন্ত্রটার কার্যনীতি এবং যন্ত্রটাকে কিভাবে আমরা ব্যবহার করব, আমাদের বিভিন্ন কাজে কিভাবে আমরা যন্ত্রটিকে ব্যবহার করতে পারি। তো এখানে দেখো মিটার ব্রিজের মতো কিন্তু কোথাও কোনো গ্যাপ নেই, ওই লেফট গ্যাপ রাইট গ্যাপ ওইসব কিছু থাকে না, জাস্ট সিম্পল একটা ইনস্ট্রুমেন্ট। তো এইবার এই যন্ত্রটাকে আমরা কিভাবে ব্যবহার করব, তো আমরা যন্ত্রটার কার্যনীতি করার জন্য যেটা করব, আমরা একটা সরল চিত্র আঁকবো। কারণ আলটিমেটলি যন্ত্রটার মধ্যে কি আছে, একটা তার, যে তারটা যন্ত্রটার মধ্যে দেখলে তার লেন্থ হচ্ছে 10 মিটার এবং তারটা সমপ্রস্থচ্ছেদের। একটা কি আছে, স্কেল, আর একটা অ্যালুমিনিয়াম পাইপ। অ্যালুমিনিয়াম পাইপের উপর জকিটাকে রাখা হয়, জকিটা বাঁদিক ডান দিকে স্লাইড করানো যাবে। এবং জকিটার কাজ কিন্তু মিটার ব্রিজের জকি যে কাজ করে পোটেনশিওমিটারেও জকি সেই কাজটাই করে। অর্থাৎ মিটার ব্রিজে আমরা কি করতাম, জকির সাহায্যে যে তারটা মিটার ব্রিজে আমরা ব্যবহার করতাম সেই তারটাকে বিভিন্ন বিন্দুতে আমরা স্পর্শ করতাম। এখানেও কিন্তু যে জকিটা থাকবে সেই জকির সাহায্যে এই যে তারটা দেখতে পাচ্ছ যার লেন্থ 10 মিটার, এই লম্বা তারটার বিভিন্ন বিন্দুতে আমরা টাচ করব জকির সাহায্যে। তাহলে আমরা যদি একটা সবচেয়ে সহজ চিত্র আঁকি, একদম সরল চিত্র, তাহলে আমরা কি রেখেছি, আমাদের কাছে পোটেনশিওমিটারের একটা তার আছে, যে তারটার লেন্থ অনেক বড়, আমরা দেখছি এখানে 10 মিটার। তো আমি জাস্ট কি করছি দেখো, পোটেনশিওমিটারের যদি আমরা একটা সহজ চিত্র অঙ্কন করি, তাহলে আমরা ধরো এইটা হচ্ছে পোটেনশিওমিটারের একটা প্রান্ত, এ প্রান্ত, এখান থেকে একটা তার তুমি নিচ্ছ, এই তারটা স্ট্রেট চলে যাচ্ছে কোথায়, বি প্রান্ত। এই এ থেকে বি এই টোটাল তারটার লেন্থ ধরো এল, এ বি যে তারটা দেখতে পাচ্ছ তার লেন্থ হচ্ছে এল। অ্যাকচুয়ালি এই লম্বা তারটাই মিটার ব্রিজ যন্ত্রে কিভাবে লাগানো থাকে, এই লম্বা তারটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, আমি যেটাকে ক্যাপিটাল এল দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এই লম্বা তারটা পোটেনশিওমিটার যন্ত্রে কিভাবে পেঁচানো ছিল, ধরো এখান থেকে তারটা পেঁচানো শুরু হলো, এই গেল কতটা, এটা 1 মিটার। এই 1 মিটার যাওয়ার পর এখান থেকে ঘুরিয়ে আবার এই প্রান্তে নিয়ে আসলো, তাহলে কত হলো 2 মিটার। আবার পেঁচিয়ে এই পাশে নিয়ে গেলে কত হলো 3 মিটার, আবার পেঁচিয়ে এই পাশে আনলে 4 মিটার, এভাবে 5, 6, 7, 8, 9, 10। এই হচ্ছে এ বি, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। আমি যদি প্যাচটাকে খুলে লম্বা করে দিই তাহলে এরকম হবে, এ বি দুই প্রান্ত দুই দিকে চলে যাবে। কিন্তু পোটেনশিওমিটার যন্ত্রে তারটা এরকম পেঁচানো থাকে। তো আমি যখন জাস্ট বেসিক ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা বুঝবো, তখন তারটাকে আমরা এইভাবে আঁকছি না, আমরা তারটাকে একটা স্ট্রেট ওয়্যার হিসাবে ড্র করে দিলাম। তাহলে পোটেনশিওমিটারে যে তারটা ব্যবহার করা হলো তার দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। এবার এখানে একটা কি আছে, স্কেল। আমরা যেটা দেখেছি এর উপরে একটা কি থাকে, স্কেল থাকে, যে স্কেলের সাহায্যে আমরা কি করব, নাল পয়েন্ট, তার ডিসটেন্স ফাইন্ড আউট করব। আমরা মিটার ব্রিজে যেমন নাল পয়েন্ট বের করতাম, এখানেও কিন্তু পোটেনশিওমিটারে দেখবে আমাদের নাল পয়েন্ট ফাইন্ড আউট করবে। যে কারণে এখানেও একটা জকি দেওয়া আছে। তো জকিটা কোন বিন্দুতে স্পর্শ করলে আমরা নিষ্পন্দ অবস্থা বা নাল পয়েন্ট পাবো, সেই বিন্দুর দূরত্ব মাপার জন্য এই মিটার ব্রিজ যন্ত্রে একটা স্কেল থাকে। আমি এখানে স্কেলটা আঁকছি না, কারণ আমার স্কেলটা একে কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের মিটার ব্রিজ, এই পোটেনশিওমিটার যে যন্ত্র, এটা ব্যবহার করতে গেলে কি করতে হয়, এই পোটেনশিওমিটারের যে তারটা, এল দৈর্ঘ্যের যে তার পোটেনশিওমিটারে রয়েছে, তার দুই প্রান্তে আমাদের একটা ব্যাটারি লাগাতে হয়। যে ব্যাটারিটাকে আমরা বলে থাকি ড্রাইভিং সেল বা চালক ব্যাটারি।
তাহলে আমরা কি করছি, এই পোটেনশিওমিটার তারের দুই প্রান্তে এখানে আমরা একটা ব্যাটারি যুক্ত করছি। এই একটা ব্যাটারি নিয়ে, যে ব্যাটারিটার ইএমএফ তড়িৎ চালক বল ধরো ক্যাপিটাল ই, এবং এই ব্যাটারির সাথে একটা পরিবর্তনশীল রোধ যুক্ত করা হয়, এটাকে বলি আমরা রিওস্ট্যাট। আর এটাকে বলে পরিবর্তনশীল রোধ। আমরা ব্যাটারির সাথে একটা পরিবর্তনশীল রোধ যুক্ত করব। এই রোধটার মান আমরা প্রয়োজনে বাড়াতে পারি বা রোধের মানটা আমরা প্রয়োজনে কমাতে পারি, ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি রিওস্ট্যাট। যন্ত্রটার নাম হচ্ছে রিওস্ট্যাট, যার সাহায্যে আমরা রোধটা পরিবর্তন করতে পারি। এবার এখানে একটা কি থাকবে, সুইচ। এখানে একটা সুইচ থাকবে, ধরো সুইচটার নাম দিলাম কে, আর এই হচ্ছে বি প্রান্তে গিয়ে শেষ হলো। তাহলে কি বললাম, একটা ব্যাটারি, ব্যাটারির সাথে একটা পরিবর্তনশীল রোধ, একটা সুইচ। এই যে ব্যাটারিটা, এটাকে বলা হয় চালক ব্যাটারি বা চালক কোষ। তাহলে ইএমএফ অফ ড্রাইভিং সেল, ইএমএফ অফ ড্রাইভিং সেল কত দিচ্ছি আমি, ক্যাপিটাল ই। চালক কোষের তড়িৎ চালক বল ক্যাপিটাল ই। এবার দেখো, যখনই তুমি এখানে কে সুইচটা অন করবে, এই সুইচ অন করার সাথে সাথে কি হবে, এই ব্যাটারি এই পোটেনশিওমিটার তারের মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহ পাঠাবে। তাহলে কতটা তড়িৎ প্রবাহ যাচ্ছে পোটেনশিওমিটার তারের মধ্যে দিয়ে, সেটাকে মাপতে হবে। সেটা মাপার জন্য আমরা এখানে একটা অ্যামিটার যুক্ত করব। এটা একটা অ্যামিটার, এ ফর অ্যামিটার। তাহলে কি করলাম, আমরা এখানে একটা অ্যামিটার লাগালাম। কেন লাগালাম, যে যখনই আমি কে সুইচকে অন করব, কে সুইচ অন করার সাথে সাথে এই ব্যাটারি এই পোটেনশিওমিটার তারের মধ্যে দিয়ে কি করবে, একটা তড়িৎ প্রবাহ চালনা করবে, একটা কারেন্ট পাস করবে। তাহলে কতটা কারেন্ট পাস করছে সেটা মাপার জন্য আমরা যুক্ত করছি একটা অ্যামিটারকে। এবার এই যে পোটেনশিওমিটার তার, এই তারের উপরে থাকবে হচ্ছে জকিটা, যে জকিটাকে প্রেস করলে ওই পোটেনশিওমিটার তারকে জকি কি করবে, স্পর্শ করবে। তো ধরে নেওয়া যাক এই তারের উপরে এরকম একটা জায়গায় ধরো জকিটা আছে, জকিটা এরকম একটা জায়গায় রয়েছে, এটা হচ্ছে জকিটা। কোথায় রয়েছে, ধরো সি বিন্দুতে। আমরা জকিটাকে প্রেস করলাম, তাহলে জকি তোমার এই পোটেনশিওমিটার তারকে স্পর্শ করছে কোথায়, সি বিন্দুতে। এবং এই সি বিন্দুর দূরত্ব ধরো এই বাম দিক থেকে কত, স্মল এল। তাহলে জকিকে আমরা যে বিন্দুতে স্পর্শ করছি পোটেনশিওমিটার তারের উপর, সেই বিন্দুটার দূরত্ব স্মল এল। তাহলে এখানে কে সুইচ অন করার সাথে সাথে এর মধ্যে দিয়ে কি হবে, একটা তড়িৎ প্রবাহ হবে। তাহলে আমরা এবার প্রথমে এই যে পোটেনশিওমিটার তার, তার রেজিস্ট্যান্সটা মাপবো। কি করে মাপবো, এই যে পোটেনশিওমিটার তারটা আমরা ব্যবহার করছি, এই তারটার পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স তোমার জানা থাকবে বা তোমাকে বলে দেওয়া হবে। তো রেজিস্ট্যান্স লিখে রাখো, যে লেট the resistance of per unit length of potentiometer wire, potentiometer wire ধরো সেটা রো, যে একক দৈর্ঘ্যের রোধ রো। তাহলে একক দৈর্ঘ্যের রোধ যদি রো হয়, তাহলে পোটেনশিওমিটার তারটা দৈর্ঘ্য কত, ক্যাপিটাল এর, তাহলে তার রোধ কত হবে। তাহলে therefore resistance of potentiometer wire, যেটা আমরা r সাফিক্স p দিয়ে লিখি, সেটা বলতে পারি আমরা তাহলে রো এল। একক দৈর্ঘ্যের রোধ যদি রো হয়, তাহলে এল দৈর্ঘ্যের তার পোটেনশিওমিটারে আছে, তাহলে তার রেজিস্ট্যান্স আর সাফিক্স পি হবে রো এল। এবার এই পোটেনশিওমিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেই কারেন্টটা ধরো আই, যে আই কারেন্ট পাস করছে, আমরা সুইচ অন করার সাথে সাথে পোটেনশিওমিটার তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হচ্ছে, আই। তাহলে when switch
K is on, K equal to on, K switch কে on করলাম, when switch K is on, then current, তাহলে কারেন্টটাকে মাপবো কি করে? দেখো ফর্মুলা, কারেন্ট I, এবং কারেন্ট মানে হচ্ছে ইএমএফ মানে তড়িৎ চালক বল বাই মোট রোধ। তাহলে এখানে যে ব্যাটারির সাহায্যে কারেন্টটা পাঠানো হচ্ছে সেই ব্যাটারির ইএমএফ মানে তড়িৎ চালক বল কত? ক্যাপিটাল ই, তাকে ডিভাইড করো টোটাল রেজিস্ট্যান্স দিয়ে। তাহলে এখানে এ থেকে বি পর্যন্ত পোটেনশিওমিটারের রোধ কত ধরা আছে? আরপি। আর এখানে দেখো একটা রিওস্ট্যাট আছে যার রেজিস্ট্যান্স কত? আর। তাহলে আরপি প্লাস আর। তাহলে কে সুইচকে আমরা যেই অন করলাম, ব্যাটারি পোটেনশিওমিটার তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠালো, কতটা কারেন্ট গেল? ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। এবার এই কারেন্টটা যখন পাস করবে তাহলে পোটেনশিওমিটার তারের দুই প্রান্ত এ এবং বি তে নিশ্চয়ই একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে। যখনই কারেন্ট যাবে অ্যাক্রস দ্য পোটেনশিওমিটার ওয়্যার এ এবং বি বিন্দুর মধ্যে আমরা একটা পোটেনশিয়াল ডিফারেন্স পাবো। দেখো যে পোটেনশিয়াল ডিফারেন্স between A and B, অর্থাৎ পোটেনশিওমিটার তারের দুই প্রান্তে বিভব পার্থক্য। AB হচ্ছে কি? পোটেনশিওমিটারের তারটার দুটো প্রান্ত। সো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য পোটেনশিওমিটার ওয়্যার বা বিটুইন A and B একই কথা। পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দি পোটেনশিওমিটার ওয়্যার বা পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন A and B দুটোর মানে একই। এটাকে আমি VAB দিয়ে লিখছি, পোটেনশিয়াল ডিফারেন্স VAB। তো পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা কি হচ্ছে? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তো এখানে কারেন্ট কত ফ্লো করছে? I, আর পোটেনশিওমিটারের তারটার রেজিস্ট্যান্স কোনটা? RP। তো কারেন্ট ইনটু RP, IRP। এটাকে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি I রো L। দেখো RP মানে রো L, তাহলে I রো L এভাবেও লেখা যায়। তাহলে পোটেনশিওমিটারের তারের দুই প্রান্তে আমরা বিভব পার্থক্য পেয়ে গেলাম I রো L। এবার ধরো এই পোটেনশিওমিটার তারটার উপরে আমি সি বিন্দুতে জকিকে স্পর্শ করলাম। সি বিন্দুতে যদি জকিকে স্পর্শ করো তাহলে এ থেকে সি এর মধ্যে বিভব পার্থক্য কত হবে? যে সি বিন্দুতে জকিকে স্পর্শ করা হলে এ এবং সি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা বের করব। এবার দেখো নাও পোটেনশিয়াল ডিফারেন্স between A and C। যে সি বিন্দুতে যদি আমরা জকিকে প্রেস করি তাহলে A আর C এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স VAC, সেটাও কি হবে? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স RAC। তাহলে AC অংশের রেজিস্ট্যান্স কত হবে? অর্থাৎ এই RAC এর ভ্যালু, A থেকে C এর মধ্যে রেজিস্ট্যান্সটাকে আমি ধরলাম RAC, তাহলে RAC এর ভ্যালু কত হবে? এবং আমরা বলেছি একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে রো, যে রেজিস্ট্যান্স অফ পার ইউনিট লেন্থ কত? রো। তাহলে A থেকে C পর্যন্ত লেন্থ দেখো স্মল l, তাহলে একক দৈর্ঘ্যের রোধ যদি রো হয় তাহলে স্মল l দৈর্ঘ্যের রোধ কত হবে? রো স্মল l। ওটাই হবে আমার RAC, রেজিস্ট্যান্স অ্যাক্রস A and C। তাহলে RAC এর ভ্যালু বসবে রো ইনটু স্মল l। তাহলে এটা আমরা পেয়ে গেলাম A থেকে C পর্যন্ত পোটেনশিয়াল ডিফারেন্স। এবারে দুটো ইকুয়েশনকে দেখো যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি VAC বাই VAB ইজ ইকুয়াল টু, দেখো ডিভাইড করলে এখানে স্মল l বাই ক্যাপিটাল L। আমরা লিখতে পারি VAC ইজ ইকুয়াল টু স্মল l বাই ক্যাপিটাল L VAB। এই যে ফর্মুলাটা দেখছো এটাকেই বলি আমরা ওয়ার্কিং ফর্মুলা অফ
potentiometer, working formula of potentiometer। তাহলে এখানে একটা জিনিস দেখো VAB, VAB টা কি? পোটেনশিওমিটারের যে তারটা তার দুই প্রান্তে পটেনশিয়াল ডিফারেন্স, A থেকে B তে পটেনশিয়াল ডিফারেন্স VAB। আর VSC হচ্ছে যেখানে জকিটাকে প্রেস করা হবে, পোটেনশিওমিটার তারের উপর যে বিন্দুতে জকিকে প্রেস করব সেই পর্যন্ত পটেনশিয়াল ডিফারেন্স VSC। এবং আমরা দেখতে পাচ্ছি যে VSC টা দেখো ক্যাপিটাল L এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে পোটেনশিওমিটারের তারের লেন্থ যত বড় হবে, পোটেনশিওমিটার তারটার দৈর্ঘ্য যত বড় হবে, VAC তত কমে যাবে, VAC তত কমে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি একটা জিনিস, এটা 3 নাম্বার দিয়ে এখান থেকে আরেকটা লাইন লেখা যেতে পারে VAC বাই স্মল l is equal to VAB বাই ক্যাপিটাল L। এই যে VAC বাই স্মল l টা কি? দেখো A থেকে C পর্যন্ত স্মল l, তাহলে স্মল l দৈর্ঘ্যের জন্য স্মল l দৈর্ঘ্যে বিভব পার্থক্য কত হচ্ছে? VAC। স্মল l দৈর্ঘ্যে বিভব পার্থক্য কোনটা? VAC। তাহলে L দৈর্ঘ্যে বিভব পার্থক্য যদি VAC হয়, তাহলে একক দৈর্ঘ্যে বিভব পার্থক্য কত? VAC বাই L। তাহলে VAC বাই L কে আমরা বলতে পারি পোটেনশিয়াল ড্রপ বা পোটেনশিয়াল ডিফারেন্স ইন পার ইউনিট লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যে বিভব পার্থক্য। এবং যেটা আমরা দেখছি দেখো ক্যাপিটাল L এর সাথে কি হচ্ছে? ব্যস্তানুপাতিক। তার মানে পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য যত বড় হবে, প্রতি একক দৈর্ঘ্যে বিভব পার্থক্যটা তত কমে যাবে। VAC বাই L এটা হচ্ছে পোটেনশিয়াল ড্রপ বা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস পার ইউনিট লেন্থ অফ দ্য পোটেনশিওমিটার ওয়্যার, যেটা ক্যাপিটাল L এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ক্যাপিটাল L যত বড় হবে, একক দৈর্ঘ্যে বিভব পার্থক্য তত কমতে থাকবে। তাহলে দেখো যে ফ্রম, এটাকে তুমি 4 নাম্বার দেবে, দিয়ে লিখে দেবে ফ্রম ইকুয়েশন 4, 4 নং সমীকরণ থেকে পোটেনশিওমিটার তারের প্রতি একক দৈর্ঘ্যে বিভব পার্থক্য, পোটেনশিওমিটার তারটির প্রতি একক দৈর্ঘ্যে বিভব পার্থক্য পোটেনশিওমিটার তারের মোট দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। পোটেনশিওমিটার তারের মোট দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। পোটেনশিওমিটার তারের প্রতি একক দৈর্ঘ্যের বিভব পার্থক্য পোটেনশিওমিটার তারের মোট দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে ফ্রম ইকুয়েশন 4, potential drop বা potential difference, potential drop or potential difference in per unit length of potentiometer wire, in per unit length of potentiometer wire is inversely proportional, is inversely proportional with the total length of the potentiometer wire, inversely proportional with total length of the potentiometer wire। অর্থাৎ পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য বেশি হলে, পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য বেশি হলে প্রতি একক দৈর্ঘ্যে বিভব পার্থক্যের মান হ্রাস পাবে। অর্থাৎ পোটেনশিওমিটার তারটির দৈর্ঘ্য বৃদ্ধি পেলে, পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে প্রতি একক দৈর্ঘ্যে বিভব পার্থক্যের মান হ্রাস পাবে। এর ফলে পোটেনশিওমিটারের সুবেদিতা, এর ফলে পোটেনশিওমিটার যন্ত্রটির সুবেদিতা বৃদ্ধি পাবে।
তাহলে পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে প্রতি একক দৈর্ঘ্যে বিভব পার্থক্য হ্রাস পাবে, ফলে পোটেনশিওমিটার যন্ত্রটির সুবেদিতা বৃদ্ধি পাবে। Well, that means when length of potentiometer wire increases, comma, potential drop across per unit length of the potentiometer wire decreases. Potential drop across per unit length, potential drop across per unit length of potentiometer wire decreases, which increase the sensitivity and accuracy of potentiometer, which increase sensitivity and accuracy of potentiometer. তাহলে একটা পোটেনশিওমিটার যন্ত্রের অ্যাকুরেসি বা সেন্সিটিভিটি নির্ভর করে পোটেনশিওমিটার যে তারটা, সেই পোটেনশিওমিটারের ওয়্যারের প্রতি একক দৈর্ঘ্যে পোটেনশিয়াল ডিফারেন্সের উপর। পার ইউনিট লেন্থে পোটেনশিয়াল ডিফারেন্সটা যত কম হবে তত তোমার পোটেনশিওমিটার যন্ত্রটা সুবেদী হবে বা তত সূক্ষ্ম হবে, তত অ্যাকুরেট হবে, তত মিনিমাম ভ্যালু ইএমএফ আমরা পোটেনশিওমিটার যন্ত্র দিয়ে পরিমাপ করতে পারবো। তো সে কারণে আমাদের পরীক্ষায় একটা কোশ্চেন করে যে পোটেনশিওমিটার যন্ত্রে তারের দৈর্ঘ্য বড় নেওয়া হয় কেন। দেখো আমরা পোটেনশিওমিটার যন্ত্র যেটা তোমাদের দেখিয়েছি সেখানে যে তারটা ব্যবহার করা হয়েছে সেটা 10 মিটার, মানে বেশ বড়, 10 মিটার লম্বা একটা তার। তাহলে কেন আমি এত লম্বা তার ইউজ করছি? তো তারের দৈর্ঘ্য বড় নেওয়ার কারণ হচ্ছে যাতে এই পার ইউনিট লেন্থে যে পোটেনশিয়াল ড্রপটা হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যারে সেটা যাতে ডিক্রিজ করে, কমে যায়। এই পার ইউনিট লেন্থে পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল ড্রপ যদি ডিক্রিজ করে তাহলে পোটেনশিওমিটার যন্ত্রের সুবেদিতা মানে সেন্সিটিভিটি বা অ্যাকুরেসি এগুলো অনেক বেড়ে যায়। তো সেই জন্য পোটেনশিওমিটার যন্ত্রে যে তার ব্যবহার করা হয় তার দৈর্ঘ্য অনেক বড় নেওয়া হয়। তো এটা একটা কোশ্চেন হয় আমাদের যে কেন পোটেনশিওমিটার যন্ত্রে তারের দৈর্ঘ্য বড় নেওয়া হয়, কেন পোটেনশিওমিটার যন্ত্রে তারের দৈর্ঘ্যটা বড় নেওয়া হয়, তার কারণটা কি? তো তখন তোমাকে এই এক্সপ্লেনেশনটা করতে হবে যে অবধি আমি লিখে দিলাম, একদম শুরু থেকে যত অবধি আমি লিখে দিলাম ততটা তোমাকে করতে হবে। আর এই কোশ্চেনটা আমার পরীক্ষা এভাবে বলতে পারে যে পোটেনশিওমিটার যন্ত্রের কার্যনীতি ব্যাখ্যা করো। তাহলেও তুমি এই পর্যন্তই করবে যতটা আমি বোর্ডে এখন করেছি। এই কোশ্চেনটা মানে এই বোর্ডে যে ওয়ার্কটা আমরা করলাম এটা দুটো প্রশ্নের উত্তর। একটা হচ্ছে পোটেনশিওমিটার যন্ত্রের কার্যনীতি ব্যাখ্যা করো, তারও উত্তর এটাই লিখতে হবে যেটা লিখিয়ে দিলাম। আবার যদি এই কোশ্চেনটা করে যে পোটেনশিওমিটার যন্ত্রে আমরা পোটেনশিওমিটার ওয়্যারের লেন্থ বড় নিই কেন, কেন আমরা বেশি দৈর্ঘ্যের তার ইউজ করছি, দুটোর উত্তর সেম। এবার দেখো এই যে ওয়ার্কিং ফর্মুলাটা আমি বললাম এটাকে একটু আমরা সাজিয়ে লিখতে পারি। দেখো তো ওয়ার্কিং ফর্মুলা বলে আমরা কি পেলাম, VAC is equal to small l by l VAB। তাহলে এখানে small l by l, দেখো VAB মানে হচ্ছে I into RP। VAB মানে দেখো আমরা এখানে লিখেছি VAB মানে I into RP। তো এইভাবে আমরা কিন্তু ওয়ার্কিং ফর্মুলাটা লিখতে পারি। VAC equal to small l by l VAB, VAB এর জায়গায় আমরা IRP করতে পারি। আর প্রয়োজনে আমরা I এর জায়গায় এই মানটাও বসাতে পারি, or দিয়ে আমরা এভাবেও লিখতে পারি VAC is equal to small l by l, I এর জায়গায় I এর ফর্মুলাটা বসাতে পারো E by R plus RP into RP, এভাবেও লেখা যেতে পারে VAC।
কিন্তু এটা খুব বেশি আমরা ব্যবহার করি না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করি পোটেনশিওমিটারের ক্ষেত্রে এই ফর্মুলাটা, আমরা ভিএবির জায়গায় আইআরপি বসাই। এবার যদি কোথাও দেখি যে এই আই এর ভ্যালুটা ডিরেক্টলি কোশ্চেনে দেওয়া নেই, সরাসরি প্রশ্নে আই এর মানটা দেওয়া নেই, তখন আমরা এই ফর্মুলা ইউজ করে আই এর মানটা বের করে নিই, বের করে সেটা আই এর জায়গায় বসিয়ে দিই। তাহলে এটা হয়ে গেল ওয়ার্কিং ফর্মুলা। এবার এই যে ফর্মুলাটা, এটাই দেখো আমরা সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করব। আমরা পোটেনশিওমিটারের যে অ্যাপ্লিকেশন করব, সেই অ্যাপ্লিকেশনে কিন্তু সব জায়গায় প্রায় এই ফর্মুলাটা আমরা ইউজ করব। VSC স্মল l বাই l IRP। সিটা কি? এই সি মানে হচ্ছে যে বিন্দুতে জকিকে স্পর্শ করছো সেই স্পর্শ বিন্দুটাই হচ্ছে সি, আর স্মল এলটা হচ্ছে ওই জকির দূরত্ব, যে বিন্দুতে জকিটাকে স্পর্শ করবে সেই বিন্দুর যে ডিসটেন্স ওটাই হচ্ছে স্মল এল। তো এই হচ্ছে পোটেনশিওমিটারের আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল, ওয়ার্কিং ফর্মুলা। এবার আমাদের পোটেনশিওমিটারের অ্যাপ্লিকেশন করতে হবে যে আমরা এটাকে কি কাজে লাগাতে পারি। তো লেখো অ্যাপ্লিকেশন অফ পোটেনশিওমিটার, পোটেনশিওমিটারের ব্যবহার বা ইউজেস লিখতে পারো, ইউজেস অফ পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার কি কাজে লাগবে। তো পোটেনশিওমিটারকে আমরা বেসিক্যালি তিনটে কাজে ব্যবহার করি। তো প্রথম এক নম্বর ইউজেস দেখো, এক নম্বর হচ্ছে we use potentiometer to find EMF of a unknown cell. We use potentiometer to find EMF of a unknown cell. একটি অজানা কোষের তড়িৎচালক বল নির্ণয় করার জন্য আমরা পোটেনশিওমিটার যন্ত্র ব্যবহার করি। একটি অজানা কোষের তড়িৎচালক বল নির্ণয় করার জন্য আমরা পোটেনশিওমিটার যন্ত্রটি ব্যবহার করি। তো ধরো এই হচ্ছে পোটেনশিওমিটারটা রয়েছে, যেটা আমরা বলেছিলাম এই ক্যাপিটাল ই হচ্ছে ড্রাইভিং সেলের ইএমএফ, রেজিস্ট্যান্স আর রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স। এটা কি অন করলে এর মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হবে। এবার তোমাকে ধরো একটা ব্যাটারি দিয়েছে, তোমাকে বলছে একটা ব্যাটারি দিয়ে দিলাম, এই ব্যাটারির তড়িৎচালক বলটা তুমি মেপে দাও। কি দিয়ে মাপবে? পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। ডিটারমাইন ইএমএফ অফ আননোন সেল ইউজিং পোটেনশিওমিটার। এই একটা কোশ্চেন তোমার পরীক্ষায় করে দিল যে তুমি কিভাবে পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে একটা অজানা কোষের তড়িৎচালক বল নির্ণয় করবে। তো দেখো, ধরো আমাকে যে ব্যাটারিটা দিয়েছে সেটা হচ্ছে এইটা, এই ব্যাটারিটার তড়িৎচালক বল ধরো E1 এবং এটা আননোন, এটা আমাকে বের করতে হবে। এই তড়িৎচালক বলটা আননোন, কোশ্চেন মার্ক, এটা আমি জানি না। তো আমরা কি করব? এই ব্যাটারিটার পজিটিভ প্রান্তটাকে আমরা এ বিন্দুতে যুক্ত করব, আর নেগেটিভ প্রান্তকে একটা গ্যালভানোমিটারের সাহায্যে যুক্ত করব জকির সাথে। গ্যালভানোমিটারটা কেন ইউজ করছি? কারণ আমাদের নাল পয়েন্ট বের করতে হবে। তো গ্যালভানোমিটারটা লাগালে আমরা নাল পয়েন্ট বুঝতে পারি, যে নাল পয়েন্ট মানে কারেন্ট জিরো হয়। অর্থাৎ গ্যালভানোমিটারের কাটা যদি কোনো ডিফ্লেকশন না হয় তাহলে আমরা বুঝবো গ্যালভানোমিটার কারেন্ট জিরো, তার মানে ওটা হচ্ছে নাল পয়েন্ট। তো নাল পয়েন্টকে ডিটেক্ট করার জন্য আমরা সব জায়গায় দেখবে গ্যালভানোমিটার ইউজ করব, কারণ নাল পয়েন্ট মানে সেখানে কারেন্ট জিরো হবে, আর কারেন্ট জিরো হলে গ্যালভানোমিটারের কাটার কোনো ডিফ্লেকশন হয় না। তো তার সাহায্যে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমরা নাল পয়েন্টটা পেয়েছি। তো জাস্ট এই হচ্ছে সার্কিটটা। আমাকে যে ব্যাটারিটা দেবে সেই ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করব এ বিন্দুর সাথে, নেগেটিভ প্রান্তকে গ্যালভানোমিটারের সাহায্যে জকিতে লাগিয়ে দেব। এবার এই ব্যাটারিটা তড়িৎচালক বল বের করব। তো আমাদের কাজ কি? তাহলে ইএমএফ অফ আননোন সেল, ইএমএফ অফ আননোন সেল E1। এবার আমাদের কাজ হচ্ছে এই জকিটাকে একদম বাঁদিক থেকে একটু একটু করে ডান দিকে সরাবো আর প্রেস করব, একটুখানি সরাবো আবার প্রেস করব, একটু সরাবো আবার প্রেস করব। আমাকে ফাইন্ড আউট করতে হবে নাল পয়েন্ট। ধরে নাও যাক সি হচ্ছে নাল পয়েন্ট, অর্থাৎ সি বিন্দুতে যখন তুমি জকিকে প্রেস করছো, সি বিন্দুতে যখন আমরা জকিকে প্রেস করছি তখন আমরা দেখছি গ্যালভানোমিটার জিরো দেখাচ্ছে, অর্থাৎ
এই লুপের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, সি যদি নাল পয়েন্ট হয় তাহলে এই লুপের মধ্যে তোমার কোনো কারেন্ট ফ্লো হবে না, কারেন্ট হয়ে যাবে জিরো। তাহলে এখানে কারেন্ট হবে জিরো, I equal to 0। তাহলে let C be the null point। C যদি null point হয়, let C be the null point, then এখানে নাম দিচ্ছি দেখো xy, then current in loop ACXYA is 0। নাল পয়েন্ট পাওয়ার অর্থ হচ্ছে এই যে লুপটা দেখতে পাচ্ছ ACXYA, এই লুপের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না, I এর ভ্যালু 0। এটাই হচ্ছে নাল পয়েন্ট। এবং সেটা বুঝছি কি রেখে, গ্যালভানোমিটার কাঁটাটা জিরোতে দাঁড়িয়ে থাকবে, গ্যালভানোমিটার দাঁড়িয়ে থাকবে জিরোতে, ওর কোনো নরম চরণ হবে না, জাস্ট জিরোতে দাঁড়িয়ে থাকবে। তার মানে বোঝা যাবে যে আমার নাল পয়েন্ট আমরা পেয়ে গেছি। তাহলে C be the null point, then current in loop ACXYA is 0। তাহলে কারেন্ট 0। তাহলে ডিসটেন্স অফ দ্য নাল পয়েন্ট আমি কত ধরেছি, স্মল l। l be the distance, l be the distance of নাল পয়েন্ট। এইবার সি পয়েন্টটা যদি তোমার নাল পয়েন্ট হয় তাহলে এখানে কি বললাম, কারেন্ট 0। এবার কারেন্ট যখন 0 হবে, দেখো এই ব্যাটারিটা আমরা লাগিয়েছি কোথায়, এ আর সি তে। তো কারেন্ট যখন 0 হয় কোনো ব্যাটারির মধ্যে, তখন ব্যাটারির ইএমএফ আর ব্যাটারির অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স পরস্পর সমান হয়। তাহলে সি যদি নাল পয়েন্ট হয় তাহলে এ থেকে সি এর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স পাবে সেটাই হবে তোমার তড়িৎচালক বলের সাথে সমান। তাহলে L be the distance of null point, then আমরা কি লিখব, unknown EMF, যে EMF টা আমরা বের করতে চাইছি, unknown EMF E1 is equal to potential difference VAC, যে তোমার ব্যাটারিটা কোথায় লাগানো আছে, A তে আর C তে। তো AC বিন্দুতে যে বিভব পার্থক্য পাবে সেটা EMF এর সাথে সমান হবে যদি তোমার কারেন্ট 0 হয়, এই লুপে যদি কোনো কারেন্ট না যায়, অর্থাৎ যখন আমরা নাল পয়েন্ট পাবো। আমি এই কথাটা কেন বলছি, যে কারেন্ট 0 হলে ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্স এটা সমান হবে, এই কথাটা আমি কেন বলছি, কারণ দেখো একটু আমরা ওহমস লয়ে পড়েছিলাম। আমরা ওহমস লয়ে পড়েছি যে একটা ব্যাটারির দুই প্রান্তে বিভব পার্থক্য মানে ইএমএফ মাইনাস লস ভোল্ট। দেখো আমরা ওহমস লয়ের চ্যাপ্টারে এই সমীকরণটা শিখেছিলাম যে একটা ব্যাটারি তার তড়িৎচালক বল যদি ক্যাপিটাল ই হয় এবং সেই ব্যাটারির মধ্যে দিয়ে যদি I পরিমাণ তড়িৎ প্রবাহ যায়, তাহলে বিভব পার্থক্য, ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য পোটেনশিয়াল ডিফারেন্স V is equal to capital E minus I small r। এই I small r কে আমরা বলে থাকি লস্ট ভোল্ট। দেখবে আমরা পড়েছি এই I small r, এটা মানে হচ্ছে লস্ট ভোল্ট, নষ্ট ভোল্ট বলা হয়। I small r হচ্ছে লস্ট ভোল্ট। তাহলে V is equal to E minus IR, এই IR টাকে বলছো লস্ট ভোল্ট। দেখো এই লস্ট ভোল্ট যদি না থাকে তাহলে VRE সমান হবে। তা লস্ট ভোল্ট 0 হবে কখন, যদি এই I টা 0 হয়। এই I মানে কারেন্ট যদি 0 হয়, ব্যাটারির মধ্যে দিয়ে যখন কোনো তড়িৎ প্রবাহ হবে না, তখন সেই ব্যাটারিতে কোনো লস্ট ভোল্ট থাকবে না। আর লস্ট ভোল্ট না থাকলে তোমার ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। তাহলে আমরা যখন এখানে নাল পয়েন্ট পাচ্ছি, এই নাল পয়েন্ট পাওয়া মানে কি, দেখো এই লুপটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তার মানে এই যে আননোন ব্যাটারিটা, এই আননোন ব্যাটারিতে কোনো কারেন্ট নেই। আননোন ব্যাটারিতে যদি কোনো কারেন্ট না থাকে তাহলে সেখানে কোনো লস্ট ভোল্ট হবে না। তাহলে আননোন ব্যাটারিতে কোনো কারেন্ট ফ্লো না করলে সেখানে কোনো লস্ট ভোল্ট হবে না। এবার লস্ট ভোল্ট যদি না হয় তাহলে আমরা কি শিখলাম, যে লস্ট ভোল্ট যদি না থাকে ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্স সেম, সেজন্য আমরা বলছি আননোন ইএমএফ E1
ইজ ইকুয়াল টু ভিএসি। তাহলে এই ব্যাটারির তড়িৎচালক বল এ আর সি বিন্দু যেখানে ব্যাটারিটা যুক্ত করা হয়েছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্যের সমান। তাহলে E1 ইকুয়াল টু হবে ভিএসি। এবার দেখো আমরা পোটেনশিওমিটারের যে ওয়ার্কিং ফর্মুলা করেছি তাতে ভিএসি এর ফর্মুলা কি পেয়েছি, স্মল এল বাই এল। স্মল এলটা কি, ডিসটেন্স অফ নাল পয়েন্ট। এখানে ডিসটেন্স অফ নাল পয়েন্ট কি আছে, স্মল এল বাই ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল কি, লেন্থ অফ দা পোটেনশিওমিটার ওয়্যার ইনটু আই ইনটু আরপি। আইটা হচ্ছে মেইন কারেন্ট যেটা ড্রাইভিং সেল পাঠাচ্ছে। এই ড্রাইভিং সেল যে কারেন্ট পাঠাচ্ছে সেটা হচ্ছে আই, আর আরপি পোটেনশিওমিটার তারের রেজিস্ট্যান্স। তাহলে আমরা ভিএসি এর জায়গায় এই ওয়ার্কিং ফর্মুলাটা বসিয়ে দিই। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো E1 ইকুয়াল টু স্মল এল বাই এল আই আর পি। তাহলে এই হয়ে গেল তোমার E1 স্মল এল বাই ক্যাপিটাল এল আই আর পি। এবার যদি কোনো অঙ্কে এই আই এর মান দেওয়া না থাকে, তোমরা নিউমেরিক্যাল করছো, তোমাকে আই এর মানটা দেয়নি, তাহলে আই এর ফর্মুলা কি ছিল, মেইন কারেন্ট। আই হচ্ছে মেইন কারেন্ট। দেখো মেইন কারেন্টের ফর্মুলা আমরা পড়েছিলাম ই বাই আর পি প্লাস আর, এটা ছিল মেইন কারেন্টের ফর্মুলা। তাহলে এটা দিয়ে যখন আই বের করে এই আই এর জায়গায় বসাতে হবে। তাহলে এইটা হয়ে গেল আমার আননোন যে ব্যাটারি তার ইএমএফ এর ফর্মুলা, স্মল এল বাই এল ইনটু আই আর পি। তা তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে তুমি একটি অজানা কোষের তড়িৎচালক বল কিভাবে নির্ণয় করবে পোটেনশিওমিটারের সাহায্যে, পোটেনশিওমিটারের সাহায্যে অজানা কোষের তড়িৎচালক বল নির্ণয় করো, তাহলে তুমি এই সার্কিট ডায়াগ্রামটা ড্র করবে আর এই ক্যালকুলেশনটা করে এই অবধি প্রমাণটা করবে। এই হচ্ছে তোমার অ্যান্সার। এবার দেখো এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা পোটেনশিওমিটারের সাহায্যে তড়িৎচালক বল পরিমাপ করি, কিন্তু ভোল্টমিটার দিয়ে তড়িৎচালক বল পরিমাপ করতে পারি না কেন? যে একটা ব্যাটারির তড়িৎচালক বল মাপার জন্য আমরা ভোল্টমিটার কেন ইউজ করতে পারি না? তো এখানেই দেখো কনসেপ্টটা লুকিয়ে আছে। আমরা এখানে দেখো কি বললাম যে আননোন ইএমএফ E1 ইকুয়াল টু ভিএসি, এ আর সি এর বিভব পার্থক্য ইজ ইকুয়াল টু ইএমএফ। এই কথাটা আমি কেন বলতে পারছি? কারণ এই লুপের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। তড়িৎ প্রবাহ না হলে একটা ব্যাটারিতে লস্ট ভোল্ট থাকে না, লস্ট ভোল্ট জিরো হয়ে যায়, তখন বিভব পার্থক্য আর ইএমএফ কি হয়, সমান। সেই জন্য আমি E1 কে লিখেছি পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে ইকুয়াল, লিখে ভিএসি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি, সেটাই আমার ইএমএফ হয়ে গেছে। কিন্তু যদি আমি জিনিসটা এরকম করতাম, ধরো এটা একটা আননোন ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি আছে, তার ইএমএফ E1, আমি ইএমএফটাকে মেজার করার জন্য এখানে একটা ভোল্টমিটার লাগিয়ে দিলাম। তো তুমি যখন একটা ভোল্টমিটার লাগাবে, এই ভোল্টমিটারে তো একটা রেজিস্ট্যান্স থাকবে, ধরো সেটা সাপোজ ক্যাপিটাল আর, আর এই যে ব্যাটারি তার একটা অবশ্যই কি থাকবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স ছাড়া কোনো ব্যাটারি হয় না, যে কোনো ব্যাটারির ক্ষেত্রে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে। তাহলে ভোল্টমিটারের সাহায্যে যখন আমি ইএমএফ মাপতে যাব, আমি ইএমএফ মাপার জন্য এখানে ভোল্টমিটার যুক্ত করলাম। ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কত, ক্যাপিটাল আর। তাহলে এবার এখানে কি হবে, একটা কারেন্ট ফ্লো করবে, এর মধ্যে দিয়ে কি হবে, একটা তড়িৎ প্রবাহ হবে। তাহলে যখনই তড়িৎ প্রবাহ হবে, তাহলে এই ব্যাটারি যদি এবার লস ভোল্ট হবে, যখনই এখানে কারেন্টের ফ্লো হবে, তাহলে এই ব্যাটারির মধ্যে কি তৈরি হবে, একটা লস ভোল্ট। তো লস ভোল্ট যখন হয় তখন বিভব পার্থক্য লেস দেন ইএমএফ হয়ে যায়। লস ভোল্ট যখনই হবে তখন বিভব পার্থক্য হবে লেস দেন ইএমএফ। দেখো এখানে লস ভোল্টটা যদি জিরো হয়ে যায় তবে ভোল্টেজ আর ইএমএফ সমান হয়, কিন্তু লস ভোল্ট যদি থাকে তাহলে ইএমএফ আর ভোল্টেজ সমান হবে না, সেখানে ভোল্টেজ ডিফারেন্স এই ব্যাটারির যে ইএমএফ তার থেকে ছোট হবে। যখনই ব্যাটারিতে একটা নষ্ট ভোল্ট তৈরি হবে, লস ভোল্ট হবে, তখন ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্স কখনোই সমান হতে পারে না। পোটেনশিয়াল ডিফারেন্স সেক্ষেত্রে লেস দ্যান ইএমএফ হয়। সেই কারণে আমরা একটা ব্যাটারির দুই প্রান্তে যদি একটা ভোল্টমিটারকে যুক্ত করি, তাহলে সেই ভোল্টমিটার ব্যাটারির তড়িৎচালক বল পরিমাপ করতে পারে না। ভোল্টমিটার যেটা পরিমাপ করে সেটা হচ্ছে ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য, এবং সেই পোটেনশিয়াল ডিফারেন্স তড়িৎচালক বলের থেকে কম হবে। কেন কম হবে? কারণ যখনই ভোল্টমিটার যুক্ত করব এখানে একটা কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হলে এখানে লস ভোল্ট তৈরি হবে, লস ভোল্টের জন্য পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে যাবে লেস দ্যান ইএমএফ।
কিন্তু পোটেনশিওমিটারে কি হচ্ছে, পোটেনশিওমিটারে দেখো যখন আমি আননোন সেলটা লাগাচ্ছি, লাগিয়ে আমি কি ফাইন্ড আউট করছি, নাল পয়েন্ট। নাল পয়েন্ট ফাইন্ড আউট করা মানে এই লুপের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। আর কারেন্ট ফ্লো যদি না হয় তাহলে লস ভোল্ট হবে না, লস ভোল্ট যদি না হয় তাহলে ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল। সেই জন্য আমি E1 ইকুয়াল টু ভিএসসি লিখে ভিএসসি এর মান বসিয়ে E1 টা বের করতে পারছি। সেই কারণে আমরা তাহলে পোটেনশিওমিটার দিয়ে ইএমএফ পরিমাপ করতে পারি, কিন্তু ভোল্টমিটার দিয়ে আমরা একটা ব্যাটারির ইএমএফ বা তড়িৎ চালক বল পরিমাপ করতে পারি না। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেনটা আসে। তাহলে এটা হলো আমাদের প্রথম ইউজ। তাহলে আমরা প্রথম ইউজটা শিখে নিলাম, পোটেনশিওমিটারের সাহায্যে কি করতে পারি, একটা অজানা ব্যাটারির তড়িৎ চালক বল নির্ণয় করতে পারি। এবং আমরা তড়িৎ চালক বলের ফর্মুলাটা যেটা পেলাম সেটা মনে রাখবে। কি পেলাম তড়িৎ চালক বলের ফর্মুলাটা, এটাকে আমি এখানে লিখে দিচ্ছি। তড়িৎ চালক বলের ফর্মুলাটা EMF of unknown cell, তার ফর্মুলা দেখো কি আসলো, স্মল l বাই ক্যাপিটাল L IRP। এরা 2 নম্বর ইউজ। লেখো ইউজেস নাম্বার 2, 2 নম্বর ব্যবহার। 2 নম্বর ব্যবহার কি, আমরা পোটেনশিওমিটারের সাহায্যে কি করতে পারি, দেখো পোটেনশিওমিটারের সাহায্যে দুইটি কোষের তড়িৎ চালক বলের তুলনা করা যায়। পোটেনশিওমিটারের সাহায্যে দুইটি কোষের তড়িৎ চালক বলের তুলনা করা যায়। দুটো ব্যাটারির তড়িৎ চালক বলের আমরা তুলনা করতে পারি। তাও প্রশ্ন হবে কিভাবে করতে পারো, তার বর্তনী কি, তার সার্কিট ডায়াগ্রাম কি, তার ফর্মুলা কি, তুমি বার করতে বলবে। তাহলে দেখো প্রথমে আগে সার্কিট ডায়াগ্রামটা দেখো, যে দুটো ব্যাটারি তোমাকে আমি দেব, দুটো ব্যাটারির ইএমএফ মানে তড়িৎ চালক বলের রেশিও বার করতে হবে। তো সার্কিটটা কি হবে, দেখো ধরো দুটো ব্যাটারি আছে, এটা একটা ব্যাটারি, তার ইএমএফ ধরা যাক E1, আর এটা আরেকটা ব্যাটারি ইএমএফ E2। এই দুটো ব্যাটারি তোমাকে তড়িৎ চালক বলের অনুপাত বের করতে হবে। তুমি কি করবে, এই A বিন্দুর সাথে এই দুটো ব্যাটারির পজিটিভ প্রান্তকে যুক্ত করবে, দুটো ব্যাটারির ধনাত্মক প্রান্ত A বিন্দুতে যুক্ত করবে। এবার আমাদের কাছে একটা টু ওয়ে সুইচ থাকবে, টু ওয়ে সুইচ, এটাকে বলে টু ওয়ে সুইচ। 1 নম্বর, এখানে 2 নম্বর। দেখো দুটো হোল আছে, এই সুইচের মধ্যে দুটো হোল আছে। 1 নম্বর হোলের সাথে E1 ব্যাটারিটা কানেক্ট করে রেখেছি, 2 নম্বর হোলের সাথে E2 ব্যাটারিকে কানেক্ট করে রাখা হয়েছে। এগুলোকে বলে টু ওয়ে কি বা টু ওয়ে সুইচ, একই কথা, টু ওয়ে কি। অর্থাৎ এখানে চাবি একটা চাবি থাকবে কিন্তু হোল দুটো। অর্থাৎ তুমি এট এ টাইম যে কোনো একটা হোলকে বন্ধ করতে পারবে। তো তোমার কাছে একটা চাবি আছে, তুমি যদি চাবিটাকে 1 নম্বর হোলের মধ্যে ঢুকিয়ে দাও, তার মানে তোমার বর্তনীতে E1 ব্যাটারি কানেক্টেড হলো, E2 ডিসকানেক্ট হয়ে আছে। আবার চাবিটাকে যদি তুমি 2 নম্বর হোলে দাও, তাহলে E2 ব্যাটারি বর্তনীতে কানেক্ট হবে, E1 ব্যাটারি বর্তনী থেকে রিমুভ হয়ে যাবে। তাহলে দুটো ব্যাটারি আমার কাছে আছে, এটা ঠিক কথা, কিন্তু এট এ টাইম আমরা দুটো ব্যাটারিকে ব্যবহার করতে পারি না। আমরা এট এ টাইম ইউজ করব যে কোনো একটা ব্যাটারিকে, হয় E1 কে নয় E2 কে। তুমি তোমার টু ওয়ে কির যে চাবি কি, সেই কি বা চাবি যদি 1 নম্বর হোলে ঢোকাও, তাহলে E1 ব্যাটারি বর্তনীতে কাজ করবে, E2 ব্যাটারি ডিসকানেক্টেড। চাবিটাকে 2 নম্বর হোলের মধ্যে দিলে E2 ব্যাটারি কানেক্টেড হবে, E1 ব্যাটারি ডিসকানেক্ট হয়ে যাবে। আর এখানে কি ওই গ্যালভানোমিটারের সাথে এটাকে লাগানো থাকে। তো প্রথমে আমরা কি করছি দেখো, আমরা প্রথম যেটা করব, ফার্স্ট কেস আমরা E1 কে কানেক্ট করলাম, মানে এই 1 নম্বর হোলটাকে আমি কানেক্ট করে দিলাম। 1 নম্বর হোলে চাবিটা ঢুকিয়ে দিলাম, মানে E1 ব্যাটারি কানেক্টেড আর E2 কি হয়ে আছে, ডিসকানেক্টেড। তাহলে প্রথম কেসে আমরা কি করছি, E1 ব্যাটারিকে বর্তনীতে যুক্ত করা হলো। দেখো when cell of EMF
E1 is connected, E1 কে যখন আমরা কানেক্ট করছি আমাদের কাজ কি নাল পয়েন্ট ফাইন্ড আউট করতে হবে। তুমি এই 1 নম্বর হলে চাবিটা ঢুকিয়ে দিলে, E1 ব্যাটারি কানেক্ট হয়ে গেল, E2 ডিসকানেক্টেড, তাই জন্য লিখলাম when cell of EMF E1 is connected। এবার তোমার কাজ হবে নাল পয়েন্ট বার করা, ঠিক যে কাজটা তুমি আগের বার করলে। এই জকিটাকে সরিয়ে সরিয়ে দেখবে কোথায় জকিকে প্রেস করলে নাল পয়েন্ট হয়। ধরো C হলো নাল পয়েন্ট, let C be the null point। E1 ব্যাটারিকে যখন কানেক্ট করলে C be the null point, এবং এই নাল পয়েন্টের ডিসটেন্সটা ধরা যাক L1। L1 হচ্ছে ডিসটেন্স অফ নাল পয়েন্ট। তাহলে এবার এই যে ব্যাটারিটা যেটাকে আমি বর্তনীতে যুক্ত করেছি E1, এই E1 ব্যাটারির তড়িৎচালক বলটা কিভাবে লিখবো দেখো আমরা শিখেছি এর আগের ক্যালকুলেশনে। এটা হচ্ছে ফর্মুলা তড়িৎচালক বলের। আননোন ইএমএফ এর এটা হচ্ছে ফর্মুলা l/l IRP। তাহলে এখানে স্মল l এর জায়গায় কি লিখবে L1, কারণ তুমি বলছো নাল পয়েন্টটা কত দূরে পেয়েছো L1 ডিসটেন্সে। তো আমি E1 টাকে কিভাবে লিখবো, তাহলে ওই ফর্মুলাটা ইউজ করে আমি E1 টাকে লিখছি l1 l IRP। এই হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবার কি করব, চাবিটাকে 1 নম্বর হোল থেকে খুলে নিলাম, 1 নম্বর হোল থেকে চাবি খুলে চাবিটাকে লাগিয়ে দিলাম 2 নম্বর হোলে। এই 2 নম্বর হোলে যখনই চাবিটা লাগালে সঙ্গে সঙ্গে E2 ব্যাটারি কানেক্টেড হয়ে গেল, E1 ব্যাটারি হয়ে গেল ডিসকানেক্টেড। তাহলে এবার আমি কেস 2 এবং সেকেন্ড কেসে আমরা কি করছি এবার, when cell of EMF E2 is connected, let null point। তাহলে আবার তোমাকে নাল পয়েন্ট ফাইন্ড আউট করতে হবে। ধরো যখন তুমি E2 ব্যাটারিকে কানেক্ট করলে তখন দেখা গেল তোমার নাল পয়েন্টটা পাওয়া গেল এই জায়গায়। সাপোজ এটা হলো নাল পয়েন্ট C ড্যাশ, যার ডিসটেন্সটা হলো সাপোজ L2, C ড্যাশ হয়ে গেল নাল পয়েন্ট। তাহলে when cell of EMF E2 is connected, then C dash be the null point, C dash be the null point। তাহলে C dash তোমার নাল পয়েন্ট হয়ে গেল। C dash যদি তোমার নাল পয়েন্ট হয় তাহলে ডিসটেন্স কত বললাম নাল পয়েন্টের, এবার L2। তাহলে ডিসটেন্স অফ নাল পয়েন্ট, ডিসটেন্স অফ নাল পয়েন্ট ধরো সেটা হচ্ছে L2। তাহলে এবার তুমি EMF টাকে কিভাবে লিখবে, E2 EMF। দেখো EMF এর ফর্মুলা কি, স্মল l বাই ক্যাপিটাল L IRP। তো স্মল l এর জায়গায় এবার নাল পয়েন্টের ডিসটেন্স কত হয়েছে L2, তাহলে L2 বসাবে। তাহলে L2 বাই ক্যাপিটাল L IRP, এটা হলো তোমার E2। তাহলে আমি দুবার নাল পয়েন্ট ফাইন্ড আউট করে আমি দুটো ব্যাটারি EMF এর ইকুয়েশন পেয়ে গেলাম। আমাকে EMF এর রেশিও বার করতে বলেছে, তো দুটোকে ডিভাইড করে দেবো। তাহলে 1 ডিভাইডেড বাই 2, তাহলে E1 বাই E2। দেখো E1 কে E2 দিয়ে ডিভাইড করব, তাহলে হবে L1 বাই L2। তাহলে এটাই তোমার রেশিও হয়ে গেল যে E1 E2 এর অনুপাত L1 আর L2 এর অনুপাতের সমান। অর্থাৎ আমরা যে দুটো নাল পয়েন্ট বের করছি, দুটো নাল পয়েন্টের যে ডিসটেন্স L1 L2 তার অনুপাতটাই ব্যাটারির তড়িৎচালক বলের অনুপাতের সমান। E1 বাই E2 ইকুয়াল টু L1 বাই L2। তাহলে এই হচ্ছে আমার সেকেন্ড ইউজ, 2 নম্বর ব্যবহার। এবার 3 নম্বর ব্যবহার, 3 নম্বর ইউজেস। দেখো 3 নম্বর ইউজেসটা কি, 3 নম্বর ইউজ দেখো যে পোটেনশিওমিটারের সাহায্যে
পোটেনশিওমিটারের সাহায্যে কোনো ব্যাটারি অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায়। We can find out internal resistance of a cell using potentiometer. We can find out internal resistance of a cell using potentiometer. Potentiometer যন্ত্র ব্যবহার করে একটি ব্যাটারি অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কিভাবে নির্ণয় করব? তাহলে এবার যখন আমি একটা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করতে চাইছি, তাহলে প্রথম হচ্ছে আগে দেখতে হবে সার্কিট, যে আমি কিরকম ভাবে সার্কিটটা তৈরি করব, তারপর তার ক্যালকুলেশন করে আমরা ফর্মুলাটা বার করব ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো দেখো, ধরো তোমাকে একটা ব্যাটারি আমি দিয়েছি, এই হচ্ছে ব্যাটারিটা, এর ইএমএফ E1 আর ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরো R1 আর এই একটা ব্যাটারি তোমার কাছে আছে, এই ব্যাটারিটার ইএমএফ তড়িৎ চালক বল E1 আর তার অভ্যন্তরীণ রোধ স্মল r, ইএমএফ E1 ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল r। এবার সার্কিট ডায়াগ্রামটা কি হবে দেখো, এই ইএমএফ কে ব্যাটারিকে আমরা দেখো পজিটিভ প্রান্তটা a বিন্দুতে যুক্ত করছি, আর এখানে আমরা একটা রেজিস্ট্যান্স নেব, ধরো সেটা ক্যাপিটাল R, এখানে একটা সুইচ লাগাবো, ধরো S হচ্ছে সুইচ, আর এখানে গ্যালভানোমিটার। এখানে নাম দিতে পারো X, এখানে Y। তাহলে কি করলাম, যে ব্যাটারিটার অভ্যন্তরীণ রোধ আমাকে মাপতে হবে, আমরা সেই ব্যাটারির পজিটিভ প্রান্তকে যুক্ত করলাম A বিন্দুর সাথে, একটা রেজিস্ট্যান্স দিলাম, তার একটা প্রান্ত ওই একই A বিন্দুতে যুক্ত করলাম, একটা সুইচ, এটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, এই গ্যালভানোমিটারটা লাগিয়ে দিলাম। ঠিক আছে, এবার প্রথমে তোমাকে কি করতে হবে, সুইচকে অফ রাখো। এই এস সুইচ অফ, এস সুইচ অফ মানে এই যে রেজিস্ট্যান্স, এটা কিন্তু বর্তনীতে কাজ করছে না। এস সুইচকে অফ করে দেওয়ার অর্থ এই যে রেজিস্ট্যান্সটা আছে এটা কিন্তু বর্তনীতে যুক্ত নয়, মানে খোলা অবস্থায় আছে। তাহলে প্রথমে আমরা এস সুইচকে অফ করে খালি এই যে ব্যাটারিটা আছে এর ইএমএফটা বার করব। এই ব্যাটারির তড়িৎচালক বলটা প্রথমে বের করতে হবে। তো আমরা এস সুইচকে অফ করে দেব। তাহলে ফার্স্ট কেস কি করব, সুইচ এস is off, সুইচ এস কে অফ করে দাও। তাহলে এই আর রোধটা বর্তনীতে কানেক্টেড নয়। এবার এই ব্যাটারির আমরা ইএমএফ বার করব। তাহলে আমাকে কি করতে হবে, নাল পয়েন্ট ফাইন্ড আউট করতে হবে, যেরকম ভাবে আমরা করেছি। এই জকিটাকে সরিয়ে সরিয়ে নাল পয়েন্ট দেখব। তো ধরো নাল পয়েন্টের ডিসটেন্সটা পেলাম সাপোজ L1, L1 ডিসটেন্সে নাল পয়েন্ট পেলাম। The switch S is off, distance of null point, distance of null point is L1। তাহলে L1 দূরত্বে যদি নাল পয়েন্ট পাও, তাহলে এই ব্যাটারির তড়িৎচালক বলটা কত লিখবে আমরা দেখো শিখেছি। এটা তড়িৎচালক বলের ফর্মুলা, তো স্মল l এর জায়গায় L1 বসিয়ে দেব। তাহলে therefore EMF এই ব্যাটারিতে তড়িৎচালক বল E1 কি লিখবো, L1 বাই ক্যাপিটাল R IRP, L1 বাই ক্যাপিটাল L IRP। তাহলে L1 হচ্ছে নাল পয়েন্টের ডিসটেন্স বাই ক্যাপিটাল L ইনটু IRP। জাস্ট এই ফর্মুলাকে ইউজ করলাম, পরে আমি এই ব্যাটারিটার তড়িৎচালক বলটা বের করে নিলাম। এবার কি করব, এবার সুইচকে অন করে দেব। Switch S is on. Second case. Second case again. Switch S
ইজ অন, এই সুইচকে অন করে দিন। যেই সুইচকে অন করবে তখন কিন্তু এই রোধটা বর্তনীতে যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো এখানে একটা লুপ তৈরি হলো। এই সুইচটা অন করার সাথে সাথে এখানে একটা কি তৈরি হলো, একটা লুপ তৈরি হলো। তাহলে এই লুপের মধ্যে দিয়ে এই যে ব্যাটারিটা দেখছো, এই ব্যাটারি একটা কি করবে, তড়িৎ প্রবাহ পাঠাবে। তো এখানে কারেন্ট যাচ্ছে আই। যেই আমি সুইচ অন করলাম তাহলে এই যে ব্যাটারি এই কি করবে, এই যে রেজিস্ট্যান্সটা তার মধ্যে দিয়ে একটা কারেন্ট পাঠাবে। তো যখন এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে একটা কারেন্ট পাঠাবে তখন এক্স আর ওয়াই তে আমরা একটা পাবো বিভব পার্থক্য। তো যেই সুইচ অন করলে এই ব্যাটারি এই রোধের মধ্যে দিয়ে কি করবে, একটা কারেন্ট পাস করাবে। ডিউ টু দ্য কারেন্ট আমি এক্স এবং ওয়াই তে একটা পোটেনশিয়াল ডিফারেন্স পাবো। আমরা ধরে নিচ্ছি যে potential difference across x and y is equal to v, potential difference x আর y তে কত বললাম, v। তাহলে x এবং y তে potential difference v এবং v এর ফর্মুলাটা কি হওয়া উচিত, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। v is equal to হবে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তাহলে সুইচ এস কে অন করার সাথে সাথে এই যে ব্যাটারিটা সে এই রোধের মধ্যে দিয়ে আই কারেন্ট পাস করালো। ফলে আমি রোধের এক পাশে এক্স আর ওয়াই তে একটা পোটেনশিয়াল ডিফারেন্স পেলাম, সেটা ভি দিয়ে লিখছি। ভি ইজ ইকুয়াল টু কি হবে, আই আর। এবার কাজ হবে আমরা আবার নাল পয়েন্ট ডিটেক্ট করব, আবার আমরা নাল পয়েন্ট বের করব। এবার ধরো যখন আমরা নাল পয়েন্টটা ফাইন্ড আউট করছি, এবার আমরা দ্বিতীয়বারের জন্য যে নাল পয়েন্টটা পেলাম সেই নাল পয়েন্টটা ধরো আমরা এই জায়গায় পেলাম, সি ড্যাশ। সি ড্যাশ হলো এবার পজিশন অফ দা নাল পয়েন্ট, এইটা এইখানটায় নাল পয়েন্ট পেলে সি ড্যাশ বিন্দুতে। তাহলে আগেরবার নাল পয়েন্ট ছিল সি তে, এখন হলো সি ড্যাশে। তাহলে নাল পয়েন্টের ডিসটেন্স দেখো কমে গেল, নাল পয়েন্টের ডিসটেন্স কমে গেল। কেন কমে গেল, কমে যাওয়ার কারণটা কি, দেখো আমরা প্রথমবার যে নাল পয়েন্ট বের করেছিলাম যেটার ডিসটেন্স ছিল L1, সেটা কাকে রিপ্রেজেন্ট করেছিল, ইএমএফ কে। সেই নাল পয়েন্টটা ছিল ইএমএফ এর জন্য। এই E1 যে তড়িৎচালক বল, এই E1 ইএমএফ এর জন্য নাল পয়েন্ট পেয়েছিলে L1 ডিসটেন্সে। কিন্তু এখন তুমি যে নাল পয়েন্টটা বের করছো সেটা কার জন্য, x আর y তে পোটেনশিয়াল ডিফারেন্স v এর জন্য। এখন কিন্তু x আর y তে ইএমএফ কাজ করছে না, কারণ এখানে দেখো একটা লুপ আছে, এই লুপের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। ফলে এখন আমি x আর y তে কি পাচ্ছি, পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে বর্তমানে যে নাল পয়েন্ট ফাইন্ড আউট করছি সেটা কার জন্য, পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য। আর আগের বার যখন সুইচ অফ ছিল তখন x আর y তে কাজ করছিল ইএমএফ। তাহলে L1 যে নাল পয়েন্টের ডিসটেন্স সেটা কার জন্য হয়েছিল, ইএমএফ এর জন্য। এবার আমরা জানি পোটেনশিয়াল ডিফারেন্স তো ছোট হয়, ইএমএফ বড় হয়। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যেহেতু ইএমএফ এর থেকে ছোট, কম, সেই জন্য নাল পয়েন্টের ডিসটেন্সও কমে যাবে। তাই দেখো আমরা আগের বার নাল পয়েন্টটা লিখেছি L1 আর এটা বললাম L2। L2 ভ্যালু L1 এর থেকে ছোট, কারণ আমি এবার ব্যালেন্স করছি কাকে, পোটেনশিয়াল ডিফারেন্সকে, which is less than EMF। সেই জন্য নাল পয়েন্টের ডিসটেন্স কমে যাবে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে VIR। এবার আমি নাল পয়েন্ট বের করলাম কত, দেখো ডিসটেন্স অফ নাল পয়েন্ট, ডিসটেন্স অফ নাল পয়েন্ট কত, L2। তাহলে সেটাকে আমরা বলবো V is equal to, দেখো এই যে ইএমএফ এর ফর্মুলাটা এটাই আমরা ইউজ করব, কিন্তু ইএমএফ এর জায়গায় এখন আমাদের বসাতে হবে পোটেনশিয়াল ডিফারেন্স, কারণ আমরা ব্যালেন্স করছি কাকে, পোটেনশিয়াল ডিফারেন্সকে। নাল পয়েন্ট এখানে ব্যালেন্স করছে পোটেনশিয়াল ডিফারেন্সকে। তাই ইএমএফ এর জায়গায় V বসবে, আর এই যে স্মল l তার জায়গায় বসবে L2, কারণ এবার নাল পয়েন্টের ডিসটেন্স L2। আর এখানে I ইনটু RP, এটা 2 নাম্বার দিক। এবার দেখো যদি আমি 1 আর 2 কে ডিভাইড করি আমাকে বের করতে হবে কি, ইন্টারনাল রেজিস্ট্যান্স। দেখো 1 আর 2 কে ডিভাইড করলে E1 বাই V, আর রাইট হ্যান্ড সাইডে থাকছে দেখো L1 বাই L2।
এবার বোথ সাইড থেকে 1 মাইনাস করে দাও, বোথ সাইড থেকে যদি 1 মাইনাস করে দাও তাহলে E1 মাইনাস V বাই V, L1 মাইনাস L2 বাই L2। এবার দেখো E1 মাইনাস V, E1 টা কি এই ব্যাটারির EMF আর V টা কি পোটেনশিয়াল ডিফারেন্স। EMF থেকে পোটেনশিয়াল ডিফারেন্স কে মাইনাস করলে কি পাওয়া যায়, লস্ট ভোল্ট। EMF থেকে পোটেনশিয়াল ডিফারেন্স কে মাইনাস করলে পাওয়া যায় লস্ট ভোল্ট। তাহলে এই যে E1 মাইনাস V এটা রিপ্রেজেন্ট করে লস্ট ভোল্ট কে, দ্যাট ইজ কারেন্ট ইনটু ইন্টারনাল রেজিস্ট্যান্স। লস্ট ভোল্ট মানে হচ্ছে কারেন্ট ইনটু ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই লুপটাতে দেখো কারেন্ট কত আছে, স্মল i ইনটু ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা হলো লস্ট ভোল্ট। আর V মানে দেখো I ক্যাপিটাল R, এখানে পেয়ে গেলে L1 মাইনাস L2 বাই L2, তো I ক্যান্সেল, তো তোমাকে স্মল r বের করতে হবে। স্মল r এর অ্যানসার এসে গেছে L1 মাইনাস L2 বাই L2, এই হলো তোমার স্মল r এর ফর্মুলা। তাহলে ক্যাপিটাল R ব্র্যাকেট L1 মাইনাস L2 বাই L2, এটাই হলো আমার স্মল r, দ্যাট ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দি ব্যাটারি। তাহলে এই তিনটে কাজ আমরা পোটেনশিওমিটার দিয়ে করতে পারি। তাহলে পোটেনশিওমিটারের সাহায্যে কি কি করা যায় বা তার ব্যবহার কি, তাহলে তিনটে ব্যবহার। অজানা কোষের তড়িৎচালক বল নির্ণয়, we can find EMF of a unknown cell। 2 নম্বর কি করলে, দুটো ব্যাটারির তড়িৎচালক বলের অনুপাত, রেশিও অফ EMF of two cell। আর 3 নম্বর আমরা কি করলাম, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল, we can find internal resistance of a cell using potentiometer। পোটেনশিওমিটারের সাহায্যে আমরা একটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে পারি, এবং প্রত্যেকটা কাজ কিভাবে করছি তার প্রসেসটা কিন্তু তোমায় মাথায় রাখতে হবে। তাহলে তিনটে ইউজ, তো তিনটে ইউজ কিভাবে আমরা করব, তার ফর্মুলা কি, সেগুলো সবকটা ফর্মুলা মনে রাখবে, এগুলো দিয়ে অঙ্ক দেবে, তো ফর্মুলাগুলো বসিয়ে অঙ্ক করবে এবং এগুলো প্রুফ করতেও দিতে পারে। এবং তোমাদের বেলা পরীক্ষায় এই 3 নম্বর ইউজটা আসবে। এই যে ক্যালকুলেশনটা আমরা করলাম যে অভ্যন্তরীণ রোধ নির্ণয়, এই কোশ্চেনটা তোমাদের বেলা পরীক্ষায় আসার একটা প্রবল সম্ভাবনা, যে পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে একটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায়, ব্যাখ্যা করো। যে এক্সপ্লেইন হাউ ক্যান উই ফাইন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল ইউজিং পোটেনশিওমিটার। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের বেলা, তো পুরো এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে স্মল আর অবধি। এবং এই তিনটে বর্তনী, তিনটে ইউজের জন্য দেখো তিনটে সার্কিট ডায়াগ্রাম আছে। এই সার্কিট ডায়াগ্রামও ভীষণ ভালো করে প্র্যাকটিস করবে। অনেক সময় পরীক্ষায় আমরা দেখেছি এমনও কোশ্চেন হয়েছে তোমাকে কোনো ক্যালকুলেশন করতে দেয়নি, খালি বলেছে তুমি সার্কিটটা ড্র করো, যে তোমাকে একটা ব্যাটারির EMF মাপতে হবে পোটেনশিওমিটার দিয়ে, ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অনলি। কি তুমি ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজার করবে পোটেনশিওমিটার দিয়ে, ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম। তো সার্কিটগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো এই হচ্ছে পোটেনশিওমিটার। পুরো ক্লাসটা যেটা আমি পড়ালাম, বোর্ড ওয়ার্কটা অবশ্যই খাতায় টুকে নেবে, কারণ বইতে কিন্তু ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করা নেই। যেভাবে আমি করিয়েছি পরীক্ষায় তোমরা ঠিক সেইভাবে করবে, বা এই ফর্মুলাগুলো দিয়ে অঙ্কগুলো করতে হবে। ফলে সমস্ত বোর্ড ওয়ার্কটা অবশ্যই খাতায় টুকে নেবে। তাহলে এই হলো আমাদের পোটেনশিওমিটার এবং তার ব্যবহার। তাহলে আমরা আজকে পোটেনশিওমিটারের থিওরিটা কমপ্লিট করে নিলাম। আমাদের এই পোটেনশিওমিটার অংশটা বাকি ছিল। তাহলে আগের দিন আমরা যা যা পড়েছিলাম এবং আজকে পোটেনশিওমিটার কমপ্লিট হলো, আমাদের পুরো চ্যাপ্টারটা তাহলে শেষ হয়ে গেল। তোমরা এবার এই পুরো চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে তৈরি করো, এবং পোটেনশিওমিটারের আজকে যা যা কনসেপ্ট, যা যা থিওরি আমি দিলাম সেগুলো খুব ভালো করে বুঝে নাও এবং প্র্যাকটিস করো। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারের নিউমেরিক্যালগুলো ডিসকাস করব। তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।